স্টুডেন্টস, আমরা দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। আজকে পড়াবো সপ্তম অধ্যায়ের ভারতের শাসন বিভাগ, তার মধ্যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আজকে পড়াবো। দেখো, ভারতীয় শাসন ব্যবস্থা সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার সমন্বয়ে গঠিত হওয়ার পর এক অভিনব শাসন ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতের শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থা, তার মধ্যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা দুয়ের মধ্যে একটা সমন্বয় করা হয়েছে আর কি। ভারতের রাষ্ট্রপতি তত্ত্বগতভাবে শাসন বিভাগের চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি ক্যাবিনেটের পরামর্শে পরিচালিত হন বলে কার্যত তিনি নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। এবার দেখো, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি লাগে। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে অবশ্যই কতগুলো যোগ্যতার অধিকারী হতে হয়। এক, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক। দুই, অন্তত ৩৫ বছর বয়স্ক এবং ৩, লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। ৫৮(১) ধারা। তাছাড়া ৪, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা স্থানীয় সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন না। ৫৮(২) ধারা। ৫ নম্বর দেখো, ১৯৯৭ সালে প্রণীত একটি আইন অনুসারে রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রার্থীর নাম অন্তত ৫০ জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং ৫০ জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে। তাছাড়া প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৫,০০০ টাকা করে জামানত রাখতে হবে। মানে যদি বেশি সংখ্যক লোক না দাঁড়ায় আর কি, অকারণে নির্বাচনের সমস্যা, এই জন্য ৫০ জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং ৫০ জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে। এটা ১৯৯৭ সালে এই আইনটা কার্যকরী হয়েছিল। এবার নির্বাচন পদ্ধতি দেখো, প্রথমে নির্বাচক সংস্থা গঠন ও পরে ৩টি পর্যায়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমে নির্বাচন সংস্থা গঠন। একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব এর নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থা কর্তৃক ভারতীয় রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হয়। ১, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সহ রাজ্য আইনসভার নিম্নকক্ষের অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে এই নির্বাচক সংস্থা গঠিত হয়। নির্বাচনের ৩টি পর্যায়। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে ৩টি পর্যায়ে ভাগ করে আলোচনা করা যেতে পারে। এক হচ্ছে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের ভোট সংখ্যা নির্ণয়। এই যে রাজ্য বিধানসভায় যারা ভোট দেবে তাদের ভোট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আর কি, এর একটা নিয়ম আছে। প্রথম পর্যায়ে প্রতিটি অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত প্রত্যেক সদস্যের ভোট সংখ্যা নির্ধারণ করা প্রয়োজন। এই সংখ্যা নির্ধারণের জন্য রাজ্যের মোট জনসংখ্যাকে সেই রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তারপর ভাগফলকে ১,০০০ দিয়ে ভাগ করতে হয়। ভাগশেষ যদি ৫০০ বা তার বেশি হয় তবে দ্বিতীয় ভাগফলের সঙ্গে ১ যোগ করে যে সংখ্যা পাওয়া যাবে তা হবে সেই রাজ্যের বিধানসভার নির্বাচিত প্রতিটি সদস্যের ভোট সংখ্যা। ভোটদানের সময় বিধানসভার প্রত্যেক সদস্য একটি করে ভোট দিল। ভোট গণনার সময় সেই একটি ভোটের মূল্য হিসেবে পূর্বোক্ত ভোট সংখ্যাকেই ধরা হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ২৮টি অঙ্গরাজ্য ছাড়াও জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি এবং পুদুচেরি, এই ২ কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম পর্যায়ে অংশগ্রহণ করেন। কোন রাজ্যের জনসংখ্যা বলতে সর্বশেষ জনগণনা বা প্রতিবেদন সেন্সাস রিপোর্টের প্রকাশিত সংশ্লিষ্ট রাজ্যের মোট জনসংখ্যাকে বোঝায়। কিন্তু ৮৪তম সংবিধান সংশোধন আইন ২০০১ অনুযায়ী ২০২৬ সালের পরবর্তী সময়ে প্রথম জনগণনা প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ১৯৭১ সালের জনগণনা প্রতিবেদনে উল্লেখিত জনসংখ্যাকে প্রতিটি রাজ্যের মোট জনসংখ্যা হিসেবে ধরা হবে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আলোচনা করা যেতে পারে। দেখো, ২০১২ সালের ১৯শে জুলাই অনুষ্ঠিত ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচনের সময় ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হল ৪,৪,১২,০১১ এবং বিধানসভা নির্বাচিত প্রতিনিধি সংখ্যা ২৯৪। পূর্বোক্ত নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিটি নির্বাচিত সদস্যের ভোট মূল্য যে পদ্ধতিতে নির্ধারিত হয়েছিল তা হল এই যে জনসংখ্যা আর কি, মোট জনসংখ্যা ৪,৪,১২,০১১ ভাজিত ২৯৪। যেহেতু বিধানসভা নির্বাচিত প্রতিনিধি সংখ্যা ২৯৪, তাহলে বিধানসভার এই নির্বাচিত প্রতিনিধি সংখ্যাকে ভাগ করলে হবে সমান সমান তোমাদের হবে ১,৫০,৭২১। এই ভাগফলকে ১,০০০ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ১,৫০,৭২১ ভাজিত ১,০০০ সমান সমান ১৫০। এক্ষেত্রে ভাগফলের সঙ্গে ১ যোগ করতে হবে, কারণ ভাগশেষ ৫০০-র বেশি, অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষ হচ্ছে ৭১১। অতএব পশ্চিমবঙ্গ বিধানসভার প্রত্যেক নির্বাচিত সদস্যের মোট ভোট মূল্য হবে ১৫১।
ভোটদানের সময় সদস্যদের প্রত্যেকেরই একটি করে ভোট দিল। ভোট গণনার সময় সেই একটি ভোটের মূল্য ধরা হয়েছিল 151। এইভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্যদের মোট ভোট মূল্য দাঁড়িয়েছিল 151 একজনের গুণ 294 মোট সদস্য সমান সমান 44,394। এবার দেখো পার্লামেন্টের সদস্যদের ভোট সংখ্যা নির্ণয়। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির দ্বিতীয় পর্যায়ে পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্যদের ভোট সংখ্যা নির্ণয়ের জন্য রাজ্য বিধানসভা সমূহের সদস্যদের মোট ভোট সংখ্যাকে পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। ভাগশেষ যদি ভাজক সংখ্যার অর্ধেক বা অর্ধেকের বেশি হয় তবে পূর্বোক্ত ভাগফলের সঙ্গে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যাবে তা হবে পার্লামেন্টের প্রতিটি নির্বাচিত সদস্যের ভোটের মূল্য। 3 হচ্ছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির তৃতীয় পর্যায় হল ভোটদান। ভোটদানের ক্ষেত্রে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি গৃহীত হয়েছে। এই পদ্ধতি অনুসারে যতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রত্যেক ভোটদাতা ততগুলি পছন্দ জানাতে পারবেন। এইভাবে প্রত্যেক ভোটদাতা প্রার্থীর নামের পাশে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা লিখে তার পছন্দ প্রকাশ করতে পারবেন। 1 মানে প্রথম পছন্দ আর কি, এরকম আর কি। 2 মানে দ্বিতীয় পছন্দ, 3 মানে তৃতীয় পছন্দ। প্রত্যেক ভোটদাতাকে তার প্রথম পছন্দ অবশ্যই জানাতে হবে, অন্যথায় তার ভোটপত্র বাতিল হয়ে যাবে। এইভাবে ভোট গ্রহণের পর সব প্রার্থীর প্রথম পছন্দের ভোটগুলি যোগ করা হয়। তারপর যোগফলকে 2 দিয়ে ভাগ করে ভাগফলের সঙ্গে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কোটা বলা হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে প্রার্থীকে কোটা নির্দিষ্ট ভোট পেতেই হবে। যদি কোনো প্রার্থী নির্দিষ্ট কোটায় পৌঁছাতে না পারেন তবে যিনি সর্বাপেক্ষা কম সংখ্যক প্রথম পছন্দের ভোট পেয়েছেন তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দিয়ে তার ভোটপত্রগুলিকে পরবর্তী চিহ্নিত পছন্দ অনুযায়ী অন্যান্য প্রার্থীদের কাছে হস্তান্তর করা হয়। যতক্ষণ পর্যন্ত কোনো প্রার্থী নির্দিষ্ট কোটা লাভ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত প্রার্থী বাতিল এবং ভোটপত্রের এরূপ হস্তান্তর চলতে থাকবে। প্রার্থী বাতিল হবে এবং তার বাতিল ভোটপত্রগুলি অন্যান্য প্রার্থীদের সঙ্গে যোগ হতে থাকবে আর কি। এভাবে কোটা করতেই হবে। রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিতর্ক সৃষ্টি হলে সুপ্রিম কোর্ট তার মীমাংসা করতে পারে। উদাহরণ দেখো, উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। একটি কাল্পনিক উদাহরণ সাহায্যে বিষয়টি আলোচনা করা যেতে পারে। ধরা যাক রাষ্ট্রপতি পদে ক, খ ও গ এই 3 জন প্রার্থী রয়েছে। পার্লামেন্ট ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের প্রদত্ত মোট বৈধ প্রথম পছন্দের ভোটের মূল্য হল 10,000। এক্ষেত্রে 10,000 ভাজিত 2 যোগ 1 মানে 5,001 হলো কোটা। তাহলে ক, খ ও গ এর মধ্যে যিনি 5,001 মূল্যের ভোট পাবেন তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবেন। কিন্তু ধরা যাক ক পেয়েছেন 4,500, খ পেয়েছেন 3,000 এবং গ পেয়েছেন 2,500 মূল্যের ভোট। এক্ষেত্রে কেউ কোটা নির্দিষ্ট ভোট পাননি, কারণ 5,001 হলো কোটা, কোটা নির্দিষ্ট ভোট কেউ পাননি। তাই একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন স্থানাধিকারী গকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দিয়ে তার প্রাপ্ত 2,500 ভোটকে দ্বিতীয় পছন্দ অনুযায়ী ক এবং খ এর কাছে হস্তান্তর করতে হবে। ধরা যাক 2,500 ভোটের মধ্যে ক এবং খ যথাক্রমে 300, 2,200 দ্বিতীয় পছন্দের ভোট পেয়েছে। ওই ভোট সংখ্যা যুক্ত হওয়ার ফলে ক এর প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়ালো 4,500 যোগ 300 মানে 4,800 এবং খ এর দাঁড়ালো 3,000 যোগ 2,200 সমান 5,200। এক্ষেত্রে প্রথম পছন্দের ভোট ক বেশি পেল, দ্বিতীয় পছন্দের ভোটে খ নির্দিষ্ট কোটায় পৌঁছাতে পেরেছেন, তাই খ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হবে। 1969 সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভি.বি. গিরি, সঞ্জীব রেড্ডি ও সি.ডি. দেশমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য। নির্বাচনের পর দেখা যায় গিরি, রেড্ডি এবং দেশমুখ যথাক্রমে প্রচুর পছন্দের ভোট পেয়েছেন 4,15,015টি, 3,13,545টি এবং 1,12,769টি। 3 জনই কেউ নির্দিষ্ট কোটায় পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় পছন্দের ভোটে ভি.বি. গিরি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। তার ভোট ছিল 3 লক্ষ। ভি.বি. গিরি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন আর কি, কারণ তিনি হচ্ছে কোটায় পৌঁছতে পেরেছেন। দ্বিতীয় পছন্দের ভোটে ভি.বি. গিরি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এইভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এবার দেখো কার্যকাল ও পদচ্যুতি। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। এক রাষ্ট্রপতি পদত্যাগ করলে
তার মৃত্যু হলে অথবা সংবিধান ভঙ্গের অপরাধে পার্লামেন্ট তাকে পদচ্যুত করলে কিংবা আদালত নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাতিল করে দিলে কার্যকালের মেয়াদ পরিসমাপ্তির পূর্বেই রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে। আবার রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে তাকে নিজ হাতে পদত্যাগপত্র লিখে উপরাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। সংবিধানের 56 নং ধারা অনুসারে রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের অপরাধে 61 নং ধারা ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়। পার্লামেন্টের যে কোনো কক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রস্তাব আকারে সংবিধান ভঙ্গের অভিযোগ আনতে পারে। যে কক্ষে এরূপ অভিযোগপত্র প্রস্তাব আনিতে হবে সেই কক্ষের মোট সদস্য সংখ্যার অনূন্যন 1/4 স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তি দেওয়ার অন্তত 14 দিন পরে প্রস্তাবটি আলোচনার জন্য সংশ্লিষ্ট কক্ষে উত্থাপন করা যায়। প্রস্তাবটি সেই কক্ষের মোট সদস্য সংখ্যা 2/3 সম্মতিসূচক ভোটে গৃহীত হলে অপর কক্ষ অভিযোগটি সম্পর্কে অনুসন্ধান করে। এরপর সেই কক্ষ প্রস্তাবটি অন্তত 2/3 সদস্যের ভোটে গৃহীত হলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। অবশ্য অনুসন্ধানের সময় রাষ্ট্রপতি স্বয়ং কিংবা তার মনোনীত কোনো প্রতিনিধির মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করতে পারে। উপরিক্ত যে কোনো কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। কিন্তু যতদিন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হবেন ততদিন পর্যন্ত উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির কার্যাবলী সম্পাদন করবেন। এইভাবে 1977 সালে ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি বিডি জাত্তি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কার্য সম্পাদন করেছিলেন। আবার রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর উপরাষ্ট্রপতির আকস্মিক মৃত্যু হলে কিংবা তিনি পদত্যাগ করলে অথবা অসুস্থতার জন্য কর্ম সম্পাদনে অক্ষমতা জ্ঞাপন করলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিংবা তার অনুপস্থিতিতে ওই কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি সাময়িকভাবে রাষ্ট্রপতি হিসেবে কার্য সম্পাদন করবেন। এবার দেখো বেতন ভাতা ইত্যাদি। পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রপতির বেতন ভাতা প্রভৃতি নির্ধারণ করতে পারে। 2008 সালের 11 সেপ্টেম্বর থেকে রাষ্ট্রপতির মাসিক বেতন হয়েছে 1,50,000 টাকা, 1,50,000 টাকা। এছাড়া তিনি বিভিন্ন ধরনের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পান। অবসর গ্রহণের পর কিংবা কার্যকাল পরিসমাপ্তির পূর্বে স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি বার্ষিক পেনশন পেয়ে থাকেন। পদাধিকার বলে রাষ্ট্রপতি যেসব কার্য সম্পাদন করেন তার জন্য তাকে আদালতের কাছে জবাবদিহি করতে হয় না। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যায় না। এমনকি ব্যক্তিগতভাবে সম্পাদিত কোনো কাজের জন্য তার বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে হলে অন্তত 2 মাস পূর্বে নোটিশ দিতে গিয়ে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তাকে অবহিত করতে হয়। এইভাবে কার্যত ভারতের রাষ্ট্রপতিকে আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। এই পর্যন্ত পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।